হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদী ইসলাম হৃদয় তোমাদের সাথে আলোচনা করতে পরিপাক ও শোষণ এই অধ্যায়ের তৃতীয় ভিডিও নিয়ে। তাহলে আজকে আমরা প্রথম আমাদের টপিক আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে পরিপাক ও শোষণ নিয়ে। প্রথমত ক্ষুদ্রান্ত্রে তিনটি অংশ থাকে। তিনটি অংশ কি কি? প্রথমত ডিউডেনাম, যেটা কিনা ইউ আকৃতির, জেজুনাম যেটা 2.5 মিটার লম্বা, খুবই লম্বা থাকে কিন্তু এটা অনেক চুপসে থাকে, মানে এটা অনেক ছোট একটা জায়গা দখল করে, কিন্তু 2.5 মিটার কিন্তু অনেক লম্বা, কিন্তু এটা অনেক পেঁচানো থাকে। এবং সর্বশেষ যে অংশ সেটাকে বলা হচ্ছে ইলিয়াম, যেটা কিনা পুরো অংশের 5 ভাগের 3 ভাগই এই ইলিয়াম অংশটা এই দখল করে থাকে। আচ্ছা, তো এখানে দেখো ছবিটার মধ্যে এটা হচ্ছে ডিউডেনাম, এতটুকু অংশ ডিউডেনাম, এই কালারের এই অংশটা এতটুকু, এটা হচ্ছে আমাদের জেজুনাম, অ্যান্ড তারপরে যে লম্বা অংশটা থাকে সেটাকে আমরা বলছি ইলিয়াম। এবার আসো, ক্ষুদ্রান্ত্রে 3 ধরনের রস প্রবেশ করে। তাহলে কি কি রস প্রবেশ করে আমরা জানবো। প্রথমত যকৃত থেকে পিত্ত রস প্রবেশ করবে, তারপরে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস প্রবেশ করবে। আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে আমরা পড়ে এসেছি যেখানে ছিল যে আমরা জেনে এসেছি যে পিত্তরস যকৃত থেকে আসছে এবং অগ্নাশয় থেকে আসছে। এই দুটো রস অ্যাম্পুলা অফ ভ্যাটার নালীর মাধ্যমে ওরা ডিউডেনামে প্রবেশ করে। তার মানে ওরা ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করছে কিন্তু অ্যাম্পুলা অফ ভ্যাটার নালীর মাধ্যমে। এবং তারপরে এই ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে নিজের যে রস বের হবে সেটাকে আমরা বলছি আন্তরিক রস। তার মানে ক্ষুদ্রান্ত্রে আমাদের 3 ধরনের রস কাজ করছে। এবার আসো, ক্ষুদ্রান্ত্রে যে যান্ত্রিক পরিপাকটা হয় সেটা কিভাবে হয়। আন্তরিক রসের মিউসিন খাদ্যকে পিচ্ছিল করে দেয়। আন্তরিক রসে মিউসিন পদার্থ থাকে যেটা পিচ্ছিল করে দিচ্ছে। তারপরে পিত্তরস থেকে আসা পিত্ত লবণ এটা ক্ষুদ্রান্ত্রের পেশির সংকোচন বাড়িয়ে দেয়, ও ক্ষুদ্রান্ত্রের পেশির সংকোচনটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, যার কারণে পিত্ত লবণ চর্বি কণাকে ক্ষুদ্র কণায় পরিণত করতে থাকে। এই জিনিসটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, মানে ক্ষুদ্রান্ত্রের সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা ক্ষুদ্র কণায় হচ্ছে। এই যে দেখো এখানে ক্ষুদ্রান্ত্র, এটা এই চর্বি কণা, এই চর্বি কণাটাকে ও কি করে দিচ্ছে, এখানে ও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করে দিচ্ছে, এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে। তো এই জিনিসটাকে আমরা বলছি ক্ষুদ্রান্ত্রের যান্ত্রিক পরিপাক। কার মাধ্যমে হয়? ওর সংকোচন প্রসারণ, সাথে ওর পাশাপাশি পিত্ত লবণও এখানে ভূমিকা পালন করে। এবার আসো আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে আন্তরিক রস, এই আন্তরিক রস কোথা থেকে বের হয়, সেটা হচ্ছে আন্তরিক গ্রন্থি থেকে বের হয়। অন্ত্রপ্রাচীরের মিউকোসা স্তরের, মানে ভেতরের যে স্তর সেটাকে আমরা বলছি মিউকোসা স্তর। এখানে কতগুলো এককোষী গ্রন্থি খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। এগুলো হচ্ছে এই কোষগুলো কি বলে, এই কোষগুলো যেমন দেখো ব্রাশ কোষ, গবলেট কোষ থাকে, প্যানেথ কোষ থাকে, আর্জেন্টাইন কোষ থাকে, লিবারকুনের গ্রন্থি থাকে, ব্রুনারের গ্রন্থি থাকে। তাহলে দেখো একটা আন্তরিক গ্রন্থিতে আমার কত ধরনের কোষ থাকে, কত কিছু থাকে। এইসব গ্রন্থি থেকে আমার যে নিঃসৃত রস থাকে সেটাকে আমরা বলছি আন্তরিক রস, বা ইংলিশে আরেকটা নাম বলা হচ্ছে এটাকে সাক্কাস ইন্টেরিকাস। এটা তোমাদের এমসিকিউতে আসে যে সাক্কাস ইন্টেরিকাস কার অপর নাম, তাহলে মাথায় রাখবা এটা হচ্ছে আন্তরিক রসের অপর নাম সাক্কাস ইন্টেরিকাস। তাহলে এখানে আমরা একটা গঠনটা যদি দেখি, এই গঠনটা এটা হচ্ছে একটা মনে করো ভিলাই, এখানে আমাদের লিবারকুন গ্রন্থি থাকে, এই যে দেখো এখানে গবলেট কোষ আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ আছে। এটা হচ্ছে আমাদের ভিলাইয়ের গঠন। এর মাঝখানে কেন্দ্রীয় যে বড় একটা নালী দেখতে পাচ্ছ এই কার্সার বরাবর, এটাকে বলা হচ্ছে ল্যাকটিয়াল। এবং এর এই পাশের যে বাইরের এই ভিলাইয়ের যে কোষগুলো এগুলোকে বলা হচ্ছে এপিথেলিয়াম বা আবরণী কোষ, আন্তরিক কোষ বলা হয় এদেরকে। হ্যাঁ, এবং ওর চারপাশে এই যে দেখো ল্যাকটিয়ালের চারপাশে ছোট এরকম পেঁচায় পেঁচায় ধরে রাখছে, এগুলোকে বলা হয় কৈশিক জালিকা বা রক্তবাহিকা থাকে এটার চারপাশ ঘিরে। আচ্ছা, তাহলে এটা ছিল ওর ক্ষুদ্রান্ত্রের একটা ভিলাইয়ের গঠন, একটা ক্ষুদ্র ভিলাই, এরকম অসংখ্য প্রায় 50,000-এর মতো ভিলাই থাকে। আচ্ছা, এবার আসো এই যে ওর আন্তরিক রস, এখানে উপাদানগুলো কি কি আমরা একটু জেনে নেই। পানি থাকে এখানে 98.5%, মানে ম্যাক্সিমাম অংশটাই আমাদের কি থাকে, পানি থাকে। তারপর অজৈব লবণ যেটা কিনা 0.8%। তাহলে কি থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণ থাকে এখানে। জৈব পদার্থ মানে যেখানে কার্বন থাকবে, সো এটা কত পার্সেন্ট থাকে, 0.7% থাকে। এখানে কি থাকবে, তোমার এন্টেরোকাইনেজ থাকবে যেটা সক্রিয় হিসেবে কাজ করে, বিভিন্ন উপাদানকেও সক্রিয়, এনজাইমকেও সক্রিয় করতে সাহায্য করে। তারপর কি থাকবে ওর ভিতরে, এনজাইম থাকবে। কি কি এনজাইম দেখো, ট্রিপসিনোজেন, পেপটাইডেজ,
অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, লাইপেজ, এই সকল এনজাইমগুলো কিন্তু এই আন্তরিক রসের উপাদান এখান থেকে তৈরি হয়। আন্তরিক রসের কাজ কি? আন্তরিক রসের মিউকাস অন্ত্রপ্রাচীরকে বিভিন্ন এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে। মানে এই এনজাইমগুলো কিন্তু এই ক্ষুদ্রান্ত্রের যে প্রাচীর সেটাকেও কিন্তু নষ্ট করে ফেলতে পারতো, কিন্তু সেটাকে নষ্ট করতে দেয় না কে? এই মিউকাস। আচ্ছা, এই যে মিউকাসটা এখানে থাকে, সো মিউকাসটা ওই এনজাইমগুলোকে, এই আন্তরিক যে গ্রন্থির যে প্রাচীরটা, এই প্রাচীরগুলোকে নষ্ট করতে দেয় না, প্রোটেক্ট করে রাখে। আচ্ছা, তারপরে আসো দ্বিতীয় যে কাজ, সেখানে বুঝাচ্ছে এতে উপস্থিত সক্রিয় এন্টেরোকাইনেজ, যে এন্টেরোকাইনেজটা থাকে, এই এন্টেরোকাইনেজ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। এই ট্রিপসিনোজেন এনজাইমটা কিন্তু অনেকটা নিষ্ক্রিয় থাকে, তো এটাকে সক্রিয় পরিণত করার জন্য আমার কাকে লাগবে? এই এন্টেরোকাইনেজকে লাগবে। এই রসের ভিতরে সুক্রেজ ও ল্যাকটেজ এনজাইম যথাক্রমে মল্টেজ, সুক্রোজ ও ল্যাকটোজ শর্করাকে, মানে সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভাঙবে, ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভাঙবে, ভেঙে ওরা কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে। এতে অবস্থিত পেপটাইডেজ এনজাইম মানে ও কার উপরে কাজ করে? ও প্রোটিনের উপরে কাজ করে, আমিষের উপরে কাজ করে, এবং সেখানে আমিষকে সে ভেঙে সে কিসে পরিণত করে দিবে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিবে। তাহলে এই ছিল টোটাল তোমার আন্তরিক রসের কাজ, ওরা কি কি করে থাকে, এক একটা এনজাইম কি কি কাজ করে থাকে। আচ্ছা, এবার আসো ক্ষুদ্রান্ত্রের রাসায়নিক পরিপাক। তো আমরা জানি পরিপাক বলতে আমরা কি বুঝি? মানে বড় উপাদানগুলোকে ক্ষুদ্র গ্রহণীয় উপাদান, মানে যেটা শোষণ করতে পারে এমন উপাদানে পরিণত করাকে আমরা পরিপাক বলি। তাহলে পাকস্থলী থেকে খেয়াল করো এখানে রাসায়নিক পরিপাকটা ক্ষুদ্রান্ত্রে কিভাবে হয়। পাকস্থলী থেকে অম্লীয় কাইম প্রবেশ করলে, অম্লীয় যে খাবারটা ছিল, কাইম যেটাকে বলা হচ্ছে পাকস্থলীর ভিতরে, ওই তরল খাবারটাকে, অম্লীয় কাইম প্রবেশ করলে সিক্রেটিন ও কোলেসিস্টোকাইনিন হরমোন ক্ষরিত হয়। এই দুইটা হরমোন কোথা থেকে ক্ষরিত হবে? ওরা ক্ষরিত হয় তোমার ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে, এখান থেকে এরা তৈরি হবে। এই সিক্রেটিন কি কাজ করবে? সিক্রেটিন অগ্নাশয় থেকে অগ্নাশয় রসক্ষরণে কাজ করবে, এবং এই কোলেসিস্টোকাইনিন হরমোন কি করবে? পিত্তথলিকে সংকুচিত করে পিত্তরস ক্ষরণে উদ্দীপ্ত করে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে ভিডিওটা খেয়াল করো। এখানে এই যে সিক্রেটিন হরমোন কোলেসিস্টোকাইনিন গিয়ে কি করলো? এখান থেকে পিত্ত ক্ষরণ করা শুরু হলো। তো পিত্ত দেখো এখানে আসতেছে, এখানে এই যে এটা কিন্তু এই পিত্ত নালী, এখানে কিন্তু এটা আসতে পারতেছে না, এই জিনিসটাই কিন্তু এখানে আসতে পারতেছে, কারণ এটা একটা স্ফিংটার, একটা জিনিস দিয়ে এটা বদ্ধ করা। তারপরে যখন সিক্রেটিন হরমোন গেল, ও করলো কি? পিত্তথলিকে সংকোচন করে দিল। পিত্তথলি থেকে এই যে দেখো পিত্তরসগুলো এবার এখানে আসা শুরু করলো, ক্ষুদ্রান্ত্রে আসা শুরু করতেছে। দেখছো, যখন ক্ষুদ্রান্ত্রে খাবার চলে আসলো, তখন এই পিত্তরসগুলো পিত্তথলি থেকে এখান থেকে এই জায়গাটায় চলে আসে। তাহলে বোঝা গেল কোলেসিস্টোকাইনিন কিভাবে পিত্তথলিকে সংকুচিত করে পিত্তরসটাকে ক্ষরণ করতে দিচ্ছে। এখন আসো সিক্রেটিন এই যে অগ্নাশয় থেকে কিভাবে রসক্ষরণ করবে। এই যে দেখো অগ্নাশয় থেকে রসক্ষরণ করছে, এখানে ডিউডেনামে চলে আসতেছে, ও গিয়ে এটাকে চাপ দিচ্ছে অগ্নাশয় থেকে, অগ্নাশয় রস ডিউডেনামে, এটা হচ্ছে আমাদের ডিউডেনামটা, এখানে অগ্নাশয়, এখান থেকে এটা চলে আসতেছে। এবার আসো এখানে শর্করা কিভাবে পরিপাক হয় আমরা এটা নিয়ে জানবো। শর্করা পরিপাক হয় প্রথমত অগ্নাশয় রসের এনজাইম দ্বারা। আমরা জানি এখানে বিভিন্ন রস থাকে, অগ্নাশয় রসের এনজাইম ক্ষুদ্রান্ত্রে আসে, তারপরে তোমার হচ্ছে যে আন্তরিক রসেরও এনজাইম থাকে, তাই না? তো আমরা আগে জানি যে অগ্নাশয় রসের এনজাইমগুলো কিভাবে শর্করা পরিপাকে ভূমিকা রাখে। তো এখানে দেখো অগ্নাশয় রস থেকে অ্যামাইলিজ এনজাইমটা আসে, সেটা কি করে? স্টার্চ ও গ্লাইকোজেন এই অণুগুলোকে, এগুলো তো অনেক বড় অণু, হ্যাঁ, এই অণুগুলোকে ভেঙে মল্টোজে পরিণত করে। তো মল্টোজটা কি? এটা একটা ডাইস্যাকারাইড, মানে এখানে দুইটা গ্লুকোজ নিয়ে তৈরি হয়। তো এই মল্টোজটাকে আবার মল্টেজ এনজাইম দ্বারা দুই অণু গ্লুকোজে পরিণত করে ফেললো। তাহলে দেখো একটা বড় অণু থেকে একটা মাঝারি একটা অণু পরিণত করলো, এই মাঝারি অণু থেকে ফাইনালি একটা ক্ষুদ্র অণু গ্লুকোজে পরিণত হয়ে গেল। এবার আসো আন্তরিক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী নিম্নোক্ত এনজাইমগুলো ক্রিয়াশীল থাকে। তাহলে আন্তরিক রস থেকে কোন কোন এনজাইমগুলো শর্করা পরিপাকে সাহায্য করবে? খেয়াল করো, আন্তরিক রসের যে অ্যামাইলেজটা থাকে সেটা স্টার্চ, ডেক্সট্রিন, এগুলো শর্করার বড় বড় কণা, এগুলোকে আর্দ্র বিশ্লিষ্ট করে, মানে ওদেরকে ভেঙে মল্টোজ, মল্টোট্রায়োজ ও ক্ষুদ্র ডেক্সট্রিন উৎপন্ন করে। তাহলে এই যে দেখো এখানে স্টার্চ, ডেক্সট্রিন, এগুলো বড় কণা পানির সাথে বিক্রিয়া করে
এই অ্যামাইলেজটা কি করতেছে, ওদেরকে বিক্রিয়া ঘটায় ওদেরকে মাঝারি আকারে এই মল্টোজ, মল্টোট্রায়োজ, এগুলো জাস্ট উপাদানগুলো তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। মল্টোজ, মল্টোট্রায়োজ, ক্ষুদ্র ডেক্সট্রিন, এগুলো হচ্ছে ওদের একটু ক্ষুদ্র উপাদানগুলো ভেঙে ফেলতেছে। এরপরে এই মল্টেজ এনজাইম, এই আন্তরিক রসে আবার কি থাকে, মল্টেজ এনজাইম এখানেও থাকে। খেয়াল করো, অ্যামাইলেজ আর মল্টেজ এনজাইম এটা আন্তরিক রসেও থাকে, এটা অগ্নাশয় রসেও থাকে। এই মল্টেজ এনজাইম মল্টোজকে বিশ্লিষ্ট করে গ্লুকোজে পরিণত করে। তাহলে মল্টোজ পানির সাথে বিক্রিয়া করে মল্টেজ এনজাইম দ্বারা এটা মল্টোজ ও গ্লুকোজে পরিণত হচ্ছে। এখানে আসলে গ্লুকোজ এটা বোঝানো হচ্ছে, গ্লুকোজে পরিণত হয়ে যাচ্ছে। তারপরে আসো, এখানে মূলত সবসময় মাথায় রাখবে এটা মল্টোজটা দুইটা গ্লুকোজে পরিণত হয়। এখানে মল্টোজ না, এটা গ্লুকোজ, দুইটা গ্লুকোজে এটা পরিণত হয়ে যাবে। তারপরে সুক্রেজ এনজাইম সুক্রোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজে সৃষ্টি করে। তাহলে সুক্রেজ এনজাইমটা কি করে, সুক্রোজ, এটা হচ্ছে সুক্রোজ পানির সাথে বিক্রিয়া করবে। এখানে প্রভাবক হিসেবে আমার কোন এনজাইম কাজ করবে, সুক্রেজ এনজাইম। এই সুক্রেজ এনজাইম এটাকে গ্লুকোজ ও এটা মূলত ফ্রুক্টোজ হবে, এখানে ফ্রুক্টোজে পরিণত করে ফেলে। এবং ল্যাকটেজ এনজাইম কি কাজ করে দেখো, দুধের ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু গ্যালাক্টোজে পরিণত করে ফেলে। তো দেখো, এটা হচ্ছে ল্যাকটোজের সাথে পানি বিক্রিয়া করে এখানে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ সৃষ্টি হচ্ছে। এবার আসো আমিষ পরিপাকে কি কাজ করে। অগ্নাশয় রসের এনজাইম দ্বারা কিভাবে আমিষ পরিপাক হয়। ক্ষুদ্রান্ত্র থেকে ক্ষরিত এন্টেরোকাইনেজ এনজাইম সক্রিয় ট্রিপসিনে পরিণত করে দেয় নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে। এই এনজাইমটা কি করবে, নিষ্ক্রিয় যে ট্রিপসিনোজেনটা থাকবে সেটাকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে দিবে। কারণ এই এনজাইমটা ট্রিপসিনোজেন এটা কোনো কাজ করতে পারে না, কিন্তু ট্রিপসিন এটা কাজ করতে পারে। তাহলে এই যে নিষ্ক্রিয় থেকে সক্রিয়তে কে এনে দিল, এন্টেরোকাইনেজ এনে দিল। তারপরে এই যে এখানে প্রোটিওজ ও পেপটন, খেয়াল করো একটু যে পাকস্থলিতে কি হচ্ছিল, পাকস্থলিতে কিন্তু ওই যে পেপসিন এনজাইম প্রোটিনকে প্রোটিওজ ও পেপটনে পরিণত করে। তাহলে ওই প্রোটিওজ ও পেপটন যখন ক্ষুদ্রান্ত্রে আসে, ট্রিপসিন এনজাইমটা ওদের উপরে কাজ করে পলিপেপটাইড যোগে পরিণত করে দেয়, মানে আরেকটু ক্ষুদ্র করে দেয়। এরকম ছিল, মনে করো এটা প্রোটিওজ পেপটন, এটা থেকে আরেকটু ক্ষুদ্র করে দেব, মাঝারি। হ্যাঁ, এখনো কিন্তু এরা কিন্তু এখনো আলাদা হয় নাই, দেখো এখনো কিন্তু তিনটা এরকম করে আছে, ওরা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করে এখনো হয় নাই। আচ্ছা, এরপরে ট্রিপসিন এনজাইম কি করে, নিষ্ক্রিয় ও আবার এই যে সক্রিয় ট্রিপসিন এনজাইম ও আবার কি করতে পারে, নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত করে ফেলতে পারে ও সক্রিয়তে পরিণত করে দিচ্ছে। তাহলে এই যে প্রোটিওজ ও পেপটন এটাকে আবার এই কাইমোট্রিপসিন কি করতে পারে, পলিপেপটাইডে পরিণত করতে পারে। তার মানে দেখো একই সাথে ট্রিপসিন এরপরে কাইমোট্রিপসিন ওরা কি করছে, প্রোটিওজ আর পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে দিচ্ছে। কার্বক্সিপেপটাইডেজ এনজাইম পেপটাইড বন্ধনের কার্বক্সিল মূলক বরাবর ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ওই যে পেপটাইড বন্ধনটা থাকে এখানে কার্বক্সিল মূলক বরাবর ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে দেয় কোন এনজাইম, কার্বক্সিপেপটাইডেজ। এই কারণে ওর নামটা এরকম হচ্ছে, কারণ ও কার্বক্সিল মূলককে এই বরাবর ভাঙতে শুরু করে। তাহলে মনে করো একটা পলিপেপটাইড থেকে এটা অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিচ্ছে, কিভাবে, এই কার্বক্সিল মূলক বরাবর এটা ভেঙে দিচ্ছে। তো এটা ধরে নাও একটা প্রোটিন, এখান থেকে জাস্ট একটা কার্বক্সিপেপটাইডেজ এনজাইম আসলো, এসে ও এই কার্বক্সিল মূলক বরাবর ভেঙে ও অ্যামিনো অ্যাসিডকে একটা বরাবর অ্যামিনো অ্যাসিডকে আলাদা করতে থাকছে। তো এইটা মনে করো একটা বড় পলিপেপটাইড, এরা হচ্ছে প্রত্যেকটা এক একটা অ্যামিনো অ্যাসিড ওদেরকে ভেঙে দিচ্ছে। এই যে এটা হচ্ছে একটা পেপটাইড বন্ধন, ধরে নাও এটা হচ্ছে মানে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে এভাবে পেপটাইড বন্ধন গঠন করে। তো যখন কার্বক্সিপেপটাইডেজ এনজাইমটা আসে, এটা কি করে, এই এখানে থাকে কার্বক্সিল মূলক, এই কার্বক্সিল মূলক এনজাইম বরাবর সে ভেঙে দেয়, এটাকে এই বরাবর ভেঙে দেয়, যার কারণে এখানে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, এখানে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে যায়। তো এই বরাবর ভাঙতে শুরু করে কার্বক্সিল মূলক বরাবর। আচ্ছা, তারপরে আসো অ্যামিনোপেপটাইডেজ এনজাইম পেপটাইড বন্ধনের অ্যামিনো মূলক বরাবর ভাঙতে শুরু করে। তাহলে খেয়াল করো এই পেপটাইড বন্ধনে কি ছিল আমার, এখানে এই যে পলিপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড এইভাবে ভেঙে নিচ্ছে। তো খেয়াল করো এই পেপটাইড বন্ধনে এখানে কিন্তু আমার এটা অ্যামিনো মূলক ছিল NH, এই যে এখানে অ্যামিনো মূলক ছিল,
এই অ্যামিনোমূলক বরাবর গিয়ে যদি যেই এনজাইমটা ভাঙবে সেটার নাম হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ। এই এনজাইমটা এই বরাবর গিয়ে ভেঙে তোমার এটাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিচ্ছে। তারপরে আসো ট্রাইপেপটাইডেজ এনজাইম। এটা ট্রাইপেপটাইড, যেখানে 3টা পেপটাইড বন্ধন আছে, সো এটাকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিচ্ছে। ডাইপেপটাইডেজ, যেখানে 2টা পেপটাইড বন্ধন আছে, সেখানেও ওরা এই ডাইপেপটাইডেজ এনজাইমটা গিয়ে কি করছে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিচ্ছে। কোলাজিনেজ এনজাইম, মাছ ও মাংসে বিদ্যমান কোলাজেন জাতীয় প্রোটিন, এটা একটা প্রোটিন, কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে রূপান্তরিত করে দেয়। মানে কোলাজিনেজ এটা একটা জটিল প্রোটিন অণু, এটাকে সরল পেপটাইডে পরিণত করে দেয় কোলাজিনেজ এনজাইম। এবার আমিষ পরিপাকে আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে ইলাস্টেজ এনজাইম। এই ইলাস্টেজ এনজাইমটা যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে, একটা প্রোটিন থেকে ইলাস্টিন যেটা যোজক টিস্যুতে থাকে, এটাকে ভেঙে পেপটাইডে পরিণত করে দেয়। তাহলে এই যে দেখো ইলাস্টেজ এনজাইম এসে এটাকে পেপটাইড যৌগ আর একটু ক্ষুদ্র যৌগে পরিণত করে দিচ্ছে। পরে এই পেপটাইড যৌগকে অ্যামিনো অ্যাসিডে কে পরিণত করে দিচ্ছে, ওই যে কার্বক্সি পেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ। ওরা কি করে মূলত, ওই কার্বক্সি পেপটাইডেজ, অ্যামাইনো পেপটাইডেজ, ওরা হচ্ছে গিয়ে প্রোটিনটাকে মানে একদম ক্ষুদ্র অ্যামিনো অ্যাসিডে পরিণত করে ফেলে। আর এই যে ইলাস্টেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ওরা হচ্ছে পলিপেপটাইডে পরিণত করে, মানে একটা বড় যৌগকে মাঝারি যৌগে পরিণত করে, আর মাঝারি থেকে একদম ছোট যৌগেতে পরিণত করে ফেলে কার্বক্সি পেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ। এখন আসো, এতক্ষণ আমরা যেই এনজাইমগুলো পড়লাম এগুলো সবগুলো হচ্ছে অগ্নাশয় রসের এনজাইম, যেগুলো প্রোটিন পরিপাকে বা আমিষ পরিপাকে কাজ করে। এবার আমরা জানবো আন্তরিক রসে আমিষ পরিপাককারী এনজাইম অ্যামিনো পেপটাইডেজ পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তাহলে আন্তরিক রসে আমার কি থাকে, অ্যামিনো পেপটাইডেজ থাকে, যেটা পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দিচ্ছে। এবার আসো স্নেহ পরিপাক। স্নেহ পরিপাকটা কিভাবে হয়? স্নেহ পরিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে অবস্থিত পিত্ত লবণ, যেমন সোডিয়াম গ্লাইকোকোলেট ও সোডিয়াম টরোকোলেট, স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে দেয়। এই প্রক্রিয়াকে অবদ্রবণ বা ইমালসিফিকেশন বলে। মানে চর্বির একটা বড় কণাকে ক্ষুদ্র কণায় পরিণত করাকে আমরা বলছি ইমালসিফিকেশন। এবং এটার পিছনে কার ভূমিকা? পিত্তরসের এই পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোকোলেট ও সোডিয়াম টরোকোলেট। এখন আসো যে অগ্নাশয় রসে স্নেহ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম স্নেহ কণা পরিপাকে নিম্নোক্তভাবে ক্রিয়াশীল হয়। মানে কোন এনজাইমগুলো, অগ্নাশয় রসের যে এনজাইমগুলো চর্বি জাতীয় উপাদানকে পরিপাকে ভূমিকা পালন করে। প্রথমত দেখো লাইপেজ এনজাইম, এটা কি করে? স্নেহ কণাকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। তাহলে এটা স্নেহ কণা, এটা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে দিচ্ছে কে? এই লাইপেজ এনজাইম। তো এখানে দেখো ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে সবুজ অংশটা, লাল অংশটা হচ্ছে গ্লিসারল। এখান থেকে আমার এই হলুদ অংশ, এটা আমার লাইপেজটা এখানে আসলো, এসে মাঝখানে বন্ধন ভেঙে দিয়ে আমার ফ্যাটি অ্যাসিডকে আলাদা করে দিল, গ্লিসারলকে আলাদা করে দিল। আবার ফসফোলাইপেজ এনজাইম থাকে। ফসফোলাইপেজ এনজাইম কি করে? ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফসফরিক অ্যাসিডে আলাদা আলাদা ভাগ করে ফেলে। কারণ ফসফোলিপিড মানে কি? লিপিডের সাথে ফসফেট যুক্ত আছে, তার মানে এইভাবে করে ও আলাদা করে ফেলছে, ভেঙে ফেলতেছে এই ফসফোলাইপেজ এনজাইম। তারপরে আবার কি থাকে? এই অগ্নাশয় রসের আরেকটা এনজাইম থাকে, সেটা হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ, এই এনজাইমটা কোলেস্টেরল এস্টারের উপর ক্রিয়াশীল হয়ে ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরল উৎপন্ন করে। মানে এখানে কোলেস্টেরল এস্টার, এটা অনেক জটিল একটা যৌগ। এই কোলেস্টেরল এস্টারের উপরে এই এস্টারেজ এনজাইমটা ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরলে, মুক্ত কোলেস্টেরলে পরিণত করে ফেলে, মানে ক্ষুদ্র কণায় পরিণত করে দিচ্ছে। এবার সে স্নেহ পরিপাকে আন্তরিক রসের যে ভূমিকা, এতক্ষণ আমরা জানলাম অগ্নাশয় রসের কোন কোন এনজাইমগুলো কি কাজ করে, এবার আন্তরিক রসের কি কি কাজ করে দেখো। আন্তরিক রসেও এই যেভাবে লাইপেজ থাকে, তার লাইপেজটা কি করে? এই স্নেহ কণাকে মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করে দেয়। তাহলে এরা হচ্ছে গিয়ে স্নেহ কণার সরল উপাদান। আবার কি থাকে ওর ভিতর? লেসিথিনেজ এনজাইম থাকে, যেটা লেসিথিন, এটা কিন্তু কি একটা ফসফোলিপিড, এটাকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফসফরিক অ্যাসিডে ও কোলিনে পরিণত করে দেয়। তাহলে লেসিথিন, এটা দেখো, এটা এই এনজাইমের কারণে ভেঙে কি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড ও কোলিন নামের এই যৌগে, সরল যৌগে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত জেনে ফেললাম যে শোষণটা কিভাবে হয়ে থাকে এই ক্ষুদ্রান্ত্রের ভেতরে।
এবার আমরা জানবো যে খাদ্যবস্তুর শোষণটা কিভাবে হয়। পরিপাক তো হয়ে গেল, আমার চর্বি পরিপাক হলো, আমার আমিষ পরিপাক হলো, আমার শর্করা পরিপাক হলো, এবার খাদ্যবস্তুগুলা শোষণ হবে কিভাবে। তাহলে শোষণের জন্য দেখো, শোষণ বলতে আমরা কি বুঝি আগে, পুষ্টি অণু ক্ষুদ্রান্ত্রের ভিলাই অতিক্রম করে গ্রহণের প্রক্রিয়াকে, ক্ষুদ্রান্ত্রের ভিলাইগুলো অতিক্রম করে যদি এটা রক্তে গ্রহিত হয় বা দেহে গ্রহিত হয়, তখন আমরা সেই প্রক্রিয়াটাকে বলি শোষণ। ক্ষুদ্রান্ত্রে প্রায় খেয়াল করো 50,000 ভিলাই আছে, প্রচুর ভিলাই আছে। কেন? যেন এই খাদ্যবস্তুগুলো অনেক দ্রুত শোষিত হতে পারে, কারণ আমরা ভিলাইকে অতিক্রম করলেই আমরা সেটাকে কি বলছি, শোষণ হয়ে যায় বলছি। আচ্ছা, তো এখানে দেখো এগুলো হচ্ছে কি ভিলাই, এটা একটা ভিলাই, এটা একটা ভিলাই, এখানে এই কোষগুলো হচ্ছে আন্তরিক কোষ, এই আন্তরিক কোষ, আর এটা হচ্ছে এই ভাঁজগুলোকে আমরা বলছি ভিলাই। তো খাবারটা যদি এখান থেকে এখানে চলে আসে, তাহলে আমরা সেটাকে বলবো যে শোষণ হয়ে যাচ্ছে। দেখো এখানে কি কি থাকে, এগুলোকে বলা হচ্ছে এপিথেলিয়াল কোষ, মানে আবরণী কোষ। এখানে গবলেট কোষ থাকে মাঝে মাঝে, গবলেট কোষের কাজ হচ্ছে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা। এখানে ল্যাকটিয়াল থাকে, ল্যাকটিয়াল আমরা পরে পড়বো, ল্যাকটিয়াল হচ্ছে একটা লসিকা নালী। তারপরে এখানে কি থাকে, এখানে আর্টেরিয়াল ভেনিয়াল মানে শিরার শাখা থাকে, ধমনীর শাখা থাকে। হ্যাঁ, এই যে কৈশিক জালিকা, এগুলো তোমার একটা একটার সাথে লেগে থাকে এখানে কৈশিক জালিকা হয়ে। তাহলে এটা হচ্ছে গঠন। এবার আসো যে শর্করা যৌগের সর্বশেষ, এবার আমরা জানবো, এবার আমরা তো শোষণের বেসিক জিনিসটা বুঝলাম, এখন আমরা গ্র্যাজুয়ালি কোন উপাদানটা কিভাবে শোষিত হয় আমরা সেটা জানবো। শর্করা কিভাবে শোষিত হয়। শর্করা যৌগের সর্বশেষ শোষণীয় উপাদান হলো, মানে কোন উপাদানগুলো শোষণ হয়। তুমি এখন যদি স্টার্চকে বলো, গ্লাইকোজেনকে বলো, ওরা তো শোষিত হবে না, ওরা পরিপাক হয়ে ওরা কিসে পরিণত হচ্ছে, ওরা গ্লুকোজে পরিণত হবে, ওরা ফ্রুক্টোজে পরিণত হবে, ওরা গ্যালাক্টোজে পরিণত হবে। তাহলে এই তিনটা উপাদান হচ্ছে শর্করার শোষণীয় উপাদান, যেগুলো কিনা শোষণ হতে পারে। হ্যাঁ, এই রূপে ওরা শোষিত হয়। তাহলে যে জায়গায় শোষণ হবে সেটাকে আমরা বলছি ডিউডেনাম ও জেজুনাম, মানে এই দুইটা জায়গায় ওরা শোষিত হবে। তার মানে দেখো এই যে ডিউডেনাম জেজুনাম, এই জায়গাটায় এখানে দেখো মার্ক করা আছে, এই জায়গাটাই হচ্ছে কি আমাদের কি হবে, এই শর্করার শোষণটা হবে ডিউডেনাম ও জেজুনামে, ইলিয়ামে এটা হয় না। আচ্ছা, এখন শোষণ প্রক্রিয়াটা আমরা নিয়ে জানবো। শোষণ প্রক্রিয়ার মধ্যে শোষণ চক্র বলতে আসলে খাদ্য বস্তুটা কোথা থেকে কোথায় যাবে। তো দেখো এখানে এটা প্রথমত খাদ্যবস্তু আন্তরিক গহ্বর বা যেটাকে বলছি লুমেন, মানে ক্ষুদ্রান্ত্রের ভিতরে যে লুমেনটা ফাঁকা জায়গাটা থাকে যেখানে খাবারটা আসে সেটাকে বলছি আমরা লুমেন। তো খাদ্যবস্তু ধরে নাও এটা হচ্ছে লুমেন, এখানে খাদ্যবস্তুটা আসবে, দেন খাদ্যবস্তুটা কোথায় যাবে, আন্তরিক কোষে যাবে। এখানে আন্তরিক কোষ, এই খাদ্যবস্তু এখান থেকে আন্তরিক কোষে যাবে, আন্তরিক কোষ থেকে তারপরে এই আন্তরিক কোষের সাথে আমাদের কি থাকে, রক্তবাহিকা থাকে, তারপরে এই খাবারটা রক্তবাহিকায় চলে আসবে। তার মানে আমার বেসিক জিনিসটা কি, আমার খাবারটা তো আমার মেইন টার্গেট হচ্ছে এটা যেমন রক্তে চলে আসে, তারপরে রক্ত কি করবে, এই খাবারটাকে পরিবহন করে সারা দেহে সমস্ত কোষে পরিবহন করে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার শোষণ চক্র। এবার আসো এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ওরা কিভাবে শোষিত হবে। তো প্রথমত গ্লুকোজ ও গ্যালাক্টোজ ওরা শোষিত হয় লুমেন থেকে। ওরা কিভাবে আন্তরিক কোষে যাবে, লুমেন থেকে আন্তরিক কোষে যাবে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের দ্বারা। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের দ্বারা ওরা কিন্তু যাচ্ছে। তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার অর্থ কি, মানে হচ্ছে যে এখানে কো ট্রান্সপোর্টার একসাথে সোডিয়াম এবং গ্লুকোজ একই সাথে পরিবাহিত হবে। তো দেখে নাও এখানে লুমেন, এটা হচ্ছে লুমেন, এই জায়গাটা আন্তরিক কোষ, এখানে রক্তবাহিকা। তো এই লুমেন থেকে আমার কি হবে, সোডিয়াম এবং গ্লুকোজ, এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, ইংলিশে লেখা আছে SGLT, মানে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। এর দ্বারা কি হচ্ছে দেখো, সোডিয়ামও শোষণ হচ্ছে লুমেন থেকে, গ্লুকোজও শোষণ হচ্ছে, মানে একই সাথে দুইটা জিনিসই শোষণ হচ্ছে। আবার সোডিয়ামও যাচ্ছে, গ্যালাক্টোজও ওর সাথে শোষণ হয়ে যাচ্ছে, কো ট্রান্সপোর্টার মানে একসাথে পরিবহন হবে, এই কথাটা দিয়ে এটা বোঝায়। আবার আন্তরিক কোষ থেকে রক্তবাহিকা, এখন আন্তরিক কোষে তো ওরা চলে আসলো, আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায় কিভাবে যাবে, গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এই প্রোটিন দ্বারা এরা রক্তবাহিকায় যাবে, এটা একটা বাহক হিসেবে কাজ করে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। তাহলে এটা কি বলছি আমরা সংক্ষেপে, দেখো গ্লুকোজ ট্রান্সপোর্টার বা গ্লুট, GLUT, গ্লুকোজ টিতে ট্রান্সপোর্টার, এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এই প্রোটিনের মাধ্যমে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ ওরা আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায়
প্রবেশ করে, তাহলে তার মানে দেখো ওরা কিন্তু শোষণ হয়ে গেল। তাহলে কিভাবে শোষণ হলে এটা আমরা একবার এই ছকটা দেখে মনে রাখতে পারবো। তারপরে আসো, এটা যদি তুমি বারবার দেখো তাহলে কিন্তু তোমার জন্য এটা আরো অনেক উপকারী হয়ে যাচ্ছে, কিভাবে একটা থেকে একটায় যাচ্ছে। তারপরে আসো ফ্রুক্টোজ কিভাবে যায়। ফ্রুক্টোজ হচ্ছে লুমেন থেকে এটা আন্তরিক কোষে কিভাবে যাবে, ব্যাপন প্রক্রিয়ায় যাবে, মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 দ্বারা এটা যাবে, বা GLUT5 দ্বারা লুমেন থেকে আন্তরিক কোষে ফ্রুক্টোজটা শোষিত হবে। তাহলে দেখো ফ্রুক্টোজটা GLUT5 এখানে, এটা ফ্রুক্টোজটা এখানে আসলো, আন্তরিক কোষে আসলো। তারপরে কি বলছে, আন্তরিক কোষ থেকে এটা রক্তবাহিকায় যেতে হবে, মানে রক্তে যেতে হবে মোট কথা। রক্তবাহিকায় কিভাবে যাবে সেটা গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 বা GLUT2 দ্বারা। তার মানে দেখো এখানে এই ফ্রুক্টোজটা এখানে আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায় যাচ্ছে, GLUT2 এই ট্রান্সপোর্টার প্রোটিনটা ওকে এখান থেকে রক্তবাহিকায় পরিবহন করে নিয়ে যাচ্ছে। এবার আসো আমরা জানবো আমিষ শোষণ নিয়ে, আমিষ কিভাবে শোষিত হয়। তো প্রথমত এখানে শোষণীয় উপাদান কি, আমিষ শোষণের একদম আমিষকে পরিপাক করে আমরা কি পাবো, কি পেতে হবে আমাদেরকে, আমরা জানি মুক্ত অ্যামিনো অ্যাসিড, এটাই কিন্তু তোমার দেহ শোষণ করতে পারবে। এই পলিপেপটাইড, প্রোটিন এগুলো কিন্তু শোষণ করতে পারে না, এই অ্যামিনো অ্যাসিডটাকে শোষণ করতে হবে। তার মানে আমার কথা হচ্ছে পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে আমাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করতে হবে আমিষকে। শোষণের অবস্থান, ক্ষুদ্রান্ত্রের কোন জায়গায় এটা শোষিত হবে। সাধারণত ক্ষুদ্রান্ত্রের সমস্ত পুরো ক্ষুদ্রান্ত্র জুড়ে যে আবরণী কোষ সেটাই ওর শোষণ স্থান। তো শোষণ প্রক্রিয়াটা কি খেয়াল করো। প্রথমত এই লুমেন থেকে অ্যামিনো অ্যাসিডগুলো কি হবে, আন্তরিক কোষে কিভাবে যাবে, লুমেন ওই যে ওর ভিতরে যে ফাঁকা জায়গাটা মানে যেখানে খাবারটা থাকে সেখানে লুমেন থেকে এটা আন্তরিক কোষে শোষণ হবে সোডিয়াম নির্ভরশীল ট্রান্সপোর্টের মাধ্যমে। মানে এখানে খেয়াল করো, এটা হচ্ছে লুমেন, এখানে অ্যামিনো অ্যাসিড, সো সোডিয়াম নির্ভরশীল মানে সোডিয়াম যদি ভিতরে ঢুকে তাহলেই এই অ্যামিনো অ্যাসিডটা ভিতরে ঢুকবে। এই কথাটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে সোডিয়াম ঢুকলে অ্যামিনো অ্যাসিডও ঢুকবে। তাহলে সোডিয়াম নির্ভরশীল এই ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডটা আন্তরিক কোষে আসলো। এবার আন্তরিক কোষ থেকে এটা রক্তবাহিকায় কিভাবে প্রবেশ করবে, সোডিয়াম নির্ভরশীল ও নিরপেক্ষ ট্রান্সপোর্টের মাধ্যমে। মানে এই আন্তরিক কোষ থেকে এটা সোডিয়াম নির্ভরশীল হয়েও এটা ঢুকতে পারে, আবার এটা কোনো সোডিয়াম ছাড়া নিরপেক্ষ যেহেতু বলছি, তার মানে সোডিয়াম ছাড়াও এটা আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায় আসতে পারে। এবার আসো আমরা আমাদের সর্বশেষ যে শোষণটা নিয়ে জানবো সেটা হচ্ছে চর্বি শোষণ। চর্বি শোষণটা খুবই জটিল এবং তোমাদের এটা খুব ভালো করে জানতে হবে। চর্বি শোষণের আগে আমাদের যে প্রক্রিয়াটা নিয়ে একটু ডিটেইলস জানতে হবে সেটা হচ্ছে ইমালসিফিকেশন প্রক্রিয়া। আমরা এর আগেও এই শব্দটা অনেকবার শুনে এসেছি, যেটা কিনা বলা হচ্ছিল যে প্রক্রিয়ায় বড় চর্বি কণাটা ক্ষুদ্র কণায় পরিণত হবে সেটাকে আমরা ইমালসিফিকেশন প্রক্রিয়া বলছি। তাহলে দেখো এটা হচ্ছে ফ্যাটের বড় কণা, এটা আস্তে আস্তে কি হচ্ছে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যাচ্ছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে গেল, এইটাকেই আমরা বলছি ইমালসিফিকেশন প্রক্রিয়া। তাহলে এটা এখন কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে এটা নিয়ে যদি আমরা একটু ডিটেইলস জেনে আসি, কারণ এই জিনিসগুলো তোমাদের বইয়ে নাই, সো আমরা একটু জেনে আসি। সো পিত্ত লবণ যখন চর্বি কণায় দ্রবীভূত হয়, পিত্ত লবণটা আসার পরে কি হবে, চর্বি কণার পৃষ্ঠটান কমে যায়। তার মানে যে কোনো বস্তুর একটা পৃষ্ঠটান থাকে যেটার মাধ্যমে সে ওই যৌগটাকে এভাবে ধরে রাখতে চায়, যে এটাকে সে ভাঙতে চাইবে না এই পৃষ্ঠটান থাকলে। কিন্তু পিত্ত লবণটা আসার কারণে পৃষ্ঠটানটা কমে যায়, তার মানে ওর মাঝখানে আকর্ষণটা কমে যায়। তো আকর্ষণটা কমে গেলে চর্বি কণার মধ্যকার বন্ধনটা ভেঙে যাচ্ছে, কারণ ওর পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, ওর আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে, তার মানে ওর মাঝখানের বন্ধন ভেঙে যাচ্ছে এবং ফাইনালি ক্ষুদ্র কণায় এটা পরিণত হয়ে যাচ্ছে। এই যে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইমালসিফিকেশনের বিস্তারিত ব্যাখ্যা। এবার আসো এই চর্বির শোষণীয় উপাদানটা কি। ক্ষুদ্র ক্ষুদ্র কণায় আমি ভাঙলাম, কিন্তু আমার ওদেরকে শোষণীয় উপাদান কিসে নিতে হবে, ফ্যাটি অ্যাসিডে নিতে হবে। আমরা এর আগে পরিপাকে পড়ছিলাম বারবার লাইপেজ এনজাইম কি করছিল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল এসবে পরিণত করছিল। তাহলে এই ফ্যাটি অ্যাসিডগুলোই আমার ক্ষুদ্রান্ত্রের যে আন্তরিক কোষ ওরা শোষণ করতে পারবে। তাহলে ফ্যাটি অ্যাসিড, এখানে গ্লিসারল, এখানে কোলেস্টেরল, এই উপাদানগুলোই ক্ষুদ্রান্ত্র শোষণ করে থাকে। তাহলে কিভাবে শোষণ হয় সেটা আমরা জানবো। তার আগে জেনে নিই যে শোষণের অবস্থানটা কোথায়। এটা ক্ষুদ্রান্ত্রের উপরের অর্ধাংশে, মানে উপরের অর্ধাংশে এই অংশ এটা হবে, মানে পুরো উপরে, এটা যদি পুরো ক্ষুদ্রান্ত্র হয় তার উপরের অর্ধাংশ, ফার্স্ট হাফ, এই জায়গাটায় চর্বির শোষণটা হয়ে থাকে। এবার আসলে শোষণ প্রক্রিয়াটা কিভাবে। প্রথমত পিত্ত লবণ
মিসেলি যৌগ তৈরি করে। কিভাবে মিসেলি যৌগ তৈরি করে? মনে করো এটা হচ্ছে চর্বি উপাদান, ঠিক আছে? এই চর্বির সাথে এই হলুদ অংশটা চর্বি, এই চর্বির সাথে যে দেখো সাইড দিয়ে এরকম কাটা কাটার মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পিত্ত লবণ। মাঝখানে হলুদটা চর্বি, এর চারপাশে পিত্ত লবণটা এসে যুক্ত হয়ে এটা কি তৈরি করতেছে? এই গঠনটাকে আমরা বলছি মিসেলি গঠন করে। তারপরে এই মিসেলি গঠন করলো। মিসেলিতে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও কোলেস্টেরল দ্রবীভূত হয়। আমরা পড়ে আসলাম মাত্রই যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল এরা হচ্ছে শোষণীয় উপাদান। তাহলে ওরা এই মিসেলির ভিতরে দ্রবীভূত হচ্ছে। এবার এই মিসেলি কি করে? আন্তরিক কোষে প্রবেশ করে। এতক্ষণ ওরা কোথায় ছিল? এই জিনিসটা কোথায় হচ্ছিল? ওর লুমেনে, মানে ওই ফাঁকা জায়গাটায়, ক্ষুদ্রান্ত্রের ভেতরে, হ্যাঁ ওই জায়গাটায় ফাঁকা, ওই জায়গাটায় হচ্ছিল। কিন্তু এই মিসেলি কি করবে? তারপরে এই ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের যে আন্তরিক কোষে এটা প্রবেশ করবে। খেয়াল করো, এখানে এটা প্রবেশ করলো, ঠিক আছে? ও যখন প্রবেশ করতে যায়, ও কি করে? পিত্ত লবণটা বাইরে বের হয়ে যায়। তার মানে ওর চারপাশে যে এতক্ষণ যে কাটার মতো পিত্ত লবণটা ছিল, যখন এটা ঢুকে গেল, ঢুকার সময় ওকে প্রবেশ করিয়ে দিয়ে এই পিত্ত লবণটা নিজে কিন্তু বাইরে বের হয়ে যায়, ও কিন্তু ভিতরে প্রবেশ করে নাই। দেখছো? আচ্ছা, তারপরে আন্তরিক কোষে চর্বি উপাদানগুলোকে প্রোটিন আবরণ দিয়ে আবৃত করা হয়। এই যে এখানে চর্বি উপাদানগুলো ছিল, এখানে কি হবে? দেখো, এটার চারপাশে একটা এই যে লাল একটা অংশ দেখছো, এখানে একটা প্রোটিন আবরণ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে এটা কোথায় হচ্ছে? আন্তরিক কোষ। এগুলো কিন্তু আন্তরিক কোষ, আমি জাস্ট একটা কোষে বুঝাচ্ছি, এরকম প্রত্যেকটা কোষেই সেম জিনিস হতে থাকে। তাহলে প্রোটিন আবরণ দিয়ে এটাকে ঘেরাও করা হলো। এই যে ভেতরে চর্বি উপাদান ও বাইরে প্রোটিন আবরণ, এই গঠনটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা কাইলোমাইক্রন। এই গঠনটার দরকার কি ছিল? কারণ খেয়াল করো, এই চর্বি উপাদানটা কিন্তু এটা পানিতে অদ্রবণীয়, কিন্তু প্রোটিন এটা কিন্তু দ্রবণীয়। তাহলে যদি চর্বিটা ভেতরে থাকে এবং প্রোটিনটা যদি বাইরে থাকে, তাহলে কিন্তু এই কাইলোমাইক্রন যৌগটা কিন্তু রক্ত বা পানি দিয়ে কিন্তু এটা প্রবাহিত হতে পারবে। কিন্তু এই প্রোটিন আবরণ যদি না থাকতো, তাহলে দেখা যেত এই চর্বিটা কোনোদিনই প্রবাহিত হতে পারতো না। তাই এই চর্বিটাকে প্রবাহিত করার জন্য ওর চারপাশে প্রোটিন আবরণ দিয়ে দিচ্ছে, যার কারণে এটা এবার রক্ত বা পানির মাধ্যমে এটা চলাচল করতে পারবে। এটা হচ্ছে কাইলোমাইক্রন। সো এই কাইলোমাইক্রনটা তারপরে কি হয়? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আন্তরিক কোষ ত্যাগ করে। এই আন্তরিক কোষটাকে এক্সোসাইটোসিস, এক্সো মানে বাইরে বের হয়ে যাওয়া, সাইটোসিস মানে কোষ থেকে, সাইটো থেকে মানে কোষ থেকে বাইরে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলছি এক্সোসাইটোসিস। এই প্রক্রিয়ায় কাইলোমাইক্রনটা দেখো আন্তরিক কোষটাকে ত্যাগ করে ফেললো, এখান থেকে বাইরে বের হয়ে গেল এবং ভিলাইয়ের ল্যাকটিয়াল নালীতে প্রবেশ করে। আমরা তখন পড়ে এসেছিলাম ভিলাইতে একটা ল্যাকটিয়াল নালী থাকে। সো খেয়াল করো, এখানে এটা হচ্ছে একটা ভিলাইয়ের এই জায়গাটা হচ্ছে ল্যাকটিয়াল নালী। এখানে কিন্তু এই জিনিসটা কাইলোমাইক্রনটা এখানে প্রবেশ করলো। তাহলে দেখো যে প্রবেশ করে ফেললো এখানে। এবার এই ল্যাকটিয়াল থেকে এটা কোথায় যাবে? ল্যাকটিয়াল থেকে এটা থোরাসিক নালীতে প্রবেশ করে। সো এভাবে করে এটা ল্যাকটিয়াল দিয়ে ঢুকলো, ঢুকে দেখো এটা আস্তে আস্তে এভাবে করে এসে ফাইনালি এটা আমাদের দেহে একটা নালী আছে, যেটাকে বলা হয় থোরাসিক নালী। ওই থোরাসিক নালীতে প্রবেশ করবে এবং প্রবেশ করে ফাইনালি এটা রক্তবাহিকায় জয়েন করে। মানে এই থোরাসিক নালিকা এটা হচ্ছে একটা বড় লসিকা নালী। এই লসিকা নালী দিয়ে এসে ফাইনালি এটা আমাদের রক্তবাহিকায় প্রবেশ করতে পারে, চর্বি কণাটা রক্তবাহিকায় এসে যায়। এইভাবে করে আমাদের চর্বিটা, খেয়াল করো, একদম ক্ষুদ্রান্ত্রের ওই লুমেন থেকে এটা আন্তরিক কোষ হয়ে ল্যাকটিয়াল হয়ে এটা আমাদের কিভাবে রক্তবাহিকায় চলে আসলো। তো এটাই একটু ব্যতিক্রম যে গ্লুকোজ বা শর্করা, তারপরে আমিষ, ওরা কিন্তু ডিরেক্ট রক্তবাহিকায় চলে আসছিল। কিন্তু এই চর্বিটা যেহেতু এটা রক্তবাহিকায় এটা তোমার ডিরেক্টলি শোষিত হতে পারে না, কারণ এটা চর্বি, এটা পানিতে অদ্রবণীয়, রক্তে অদ্রবণীয়। এই কারণে কিন্তু এই ঝামেলা, এই যে কাইলোমাইক্রন এত কিছু হতে হয়েছে, কারণ ও ডিরেক্টলি রক্তে দ্রবীভূত হতে পারে না চর্বি কণাগুলো, এ কারণে এত কিছু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো অন্যান্য উপাদানের শোষণ, যেমন কি কি শোষণ হতে পারে? পানি শোষণ হয়। ক্ষুদ্রান্ত্রে পানি শোষণের প্রধান স্থল ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের প্রাচীরের আবরণী কোষে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া বুঝোই, মানে তোমার হচ্ছে যে একটা অংশ থেকে আরেকটা অংশে চলে যাবে, হ্যাঁ, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে চলে যাবে, পানি শোষিত হয়। ক্ষুদ্রান্ত্রের শোষণের পর অবশিষ্ট পানি বৃহদন্ত্রে প্রবেশ করে। তাহলে এখানে পানি অণুগুলো, এই যে পানির অণুগুলো ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের মাধ্যমে এটা রক্তবাহিকায় প্রবেশ করতেছে। খেয়াল করো, এই যে দেখছো ক্ষুদ্র কণাগুলো এভাবে প্রবেশ করছে। এরপর আমার কি শোষিত হতে পারে? এখানে খনিজ লবণ শোষিত হয়। এখানে
আবরণী কোষ দ্বারা সক্রিয় পদ্ধতিতে, মানে এখানে সক্রিয় পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে যে এখানে শক্তি ব্যবহার করে আমি এখানে খনিজ লবণটাকে শোষিত করব। এবং ফাইনালি আমার ভিটামিন শোষণ হয়। খাদ্যের ভিটামিন যেমন এ, ডি, ই, কে ক্ষুদ্রান্তে শোষিত হয়। এই ভিটামিনগুলো সাধারণ পিত্ত লবণ এই প্রক্রিয়ায় সহায়তা করে। আমরা পিত্ত লবণের কাজে পড়ে এসেছিলাম যে ওরা এই ভিটামিন এ, ডি, ই কে শোষণে ব্যবহার কাজ করে। তারপরে ভিটামিন সি ও কয়েক প্রকার ভিটামিন বি ভিটামিন এরা হচ্ছে গিয়ে ব্যাপন ও সক্রিয় শোষণ পদ্ধতিতে ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অংশে শোষিত হয়। তার মানে আমি এটা বুঝলাম যে এই যে ভিটামিন সি এরা কি করে, সক্রিয় শোষণ। ব্যাপন তো বুঝো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে চলে যায়, আর সক্রিয় শোষণ মানে এখানে শক্তি ব্যবহার করে এরা ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অংশে শোষিত হয়। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের এই টোটাল লেসন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।